ফাহিম বলল, নাতাশা আর আমার মেয়ে রুমকিকে আমি খুব ভালোবাসি। নাদিম সাহেব চলে যাবার সময় তার নাম্বার দিয়ে গিয়েছিল। বিকেলে আমার সাথে আরেকটা কল আসে। কার কল? এক কনস্টেবল এসে সাজুকে ডাকলেন। ওসি সাহেব ডাকছে, জরুরি কথা বলতে চাই। ফাহিম সাহেবের সঙ্গে কথা বন্ধ করে সাজু ভাই ওসি সাহেবের সামনে গেল। ওসি সাহেবের নাম আকাশ শেখ। বসুন সাজু সাহেব, চা খাবেন নাকি কফি? কফি হলে ভালো হয়, এক কাপ ঠান্ডা কফি। ডিবি অফিস থেকে হাসান সাহেব কল দিয়ে আপনার কথা বলেন। আসামির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। শালা বারবার মিথ্যা কথা বলে। কী রকম? এক এক সময় এক এক রকম কথা বলে। তার দাবি সে যখন সেখানে গেছে তখন নাকি একটা লোক পিস্তল হাতে রুমের মধ্যে ছিল। লোকটার গায়ে হলুদ টি শার্ট, কিন্তু আমরা 24 ঘন্টা সিসি ফুটেজে চেক করে কোনো রকম হলুদ টি শার্ট পরা কাউকে ঢুকতে বা বের হতে দেখিনি। সাজু বলেন, পোশাক পরিবর্তন হতে পারে। হ্যাঁ পারে, তাকে দেখানো হয়েছে, কিন্তু সে নিজে সেখান থেকে কাউকে শনাক্ত করতে পারে নাই। পরিকল্পনা করে দ্বিতীয় কোনো পথ ব্যবহার করতে পারে। হ্যাঁ পারে। আচ্ছা, এগুলো একটু দেখুন। সাজুর হাতে 3টা আলাদা মোবাইল নাম্বারের কল লিস্ট দেওয়া হলো। সাজু মনোযোগ দিয়ে সেদিকে তাকিয়ে রইল। কলম দিয়ে প্রতিটা নাম্বার কাগজে লেখা আছে ফাহিম, নাতাশা, নাদিম। তার মানে এদের 3জনের নাম্বারে কল লিস্ট। সাজু ভালো করে দেখতে লাগলো। ফাহিমের কল, নাদিমের, আবার নাতাশার। ফাহিম কল করার 18 মিনিট পর একটা নাম্বার থেকে নাদিমের ফোনে কল আসে। সেখানে সে 4 মিনিট 37 সেকেন্ড কথা বলেছে। সাজুভাই লিস্টগুলো রেখে বাড়ির ফুটেজ বের করতে বললেন। সেখানে দেখা যায় নাদিমের সঙ্গে কথা বলার 34 মিনিট পর সে ফাহিমের বাসায় গেট দিয়ে প্রবেশ করে। ফাহিমের কল করার টাইম আর গেট দিয়ে প্রবেশ করার সময়ের পার্থক্য 34 মিনিট। সাজু বলল, যদি ফাহিম সাহেবের কথা সত্যি হয়ে থাকে তাহলে নাদিম সাহেব মারা গেছে ফাহিম তার বাসায় যাবার মাত্র 12 মিনিটের মধ্যে। কেন? কারণ ফাহিমের সঙ্গে কথা বলার 18 মিনিট পর সে ওই নতুন নাম্বারে কথা বলে 4 মিনিট প্লাস, সুতরাং 22 মিনিট। আর ফাহিম সাহেব সেই সময় প্রবেশ করেছিল, সেটা হচ্ছে 34। বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি আমার সঙ্গে নাদিমের বাসায় যাবেন? একটু ভালো করে দেখা দরকার। চলুন তাহলে। সেখান থেকে সব কিছু দেখে তারপর না হয় এসে ফাহিমকে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে। নাদিমের রুমটা বন্ধ করে রাখা হয়েছে। সাজুভাই ও ওসি সাহেব একসঙ্গে রুমে প্রবেশ করলো। রুমে এখনও রক্তের দাগ আছে। জানালা খোলা। সাজু জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। সামনে একটা পুকুরের মতো স্থান। এখনও কোনো বাড়ি নির্মাণ হয়নি, কিন্তু পরের যে বাড়িটা সেটা কেবল নির্মাণের কাজ চলছে। সাজু বেশ কিছুক্ষণ ধরে জানলা দিয়ে বাইরে এবং নির্মাণাধীন ভবনের দিকে তাকালো। ওসি সাহেব, জি। নাদিমের মোবাইল কোন জায়গায় ছিল? তার হাতে নাকি বিছানায়, ফ্লোরে কোথাও? ফ্লোরে পড়েছিল। ডিসপ্লেতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে হয় খুনি সেটা আছাড় দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেছিল। আমার মনে হয় আছাড় মারা হয়নি, ওটা তার হাত দিয়ে পড়ে গেছে। মানে? লাশ নেবার আগে যে ছবিগুলো তুলেছিলেন সেগুলো মনে আছে? হ্যাঁ মনে আছে। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি একটা কারণে। কী কারণ? আমার সন্দেহ ছিল নাদিমের লাশ যেভাবে পড়েছিল সেভাবে মনে হচ্ছিল কেউ জানালা দিয়ে তাকে গুলি করেছে। আমি কল লিস্টটা ভালো করে সময় হিসাব করেছি ভিন্ন কারণে। আমার ধারণা যিনি নাদিমকে গুলি করেছেন তিনি সেই সময় কল দিয়ে গুলি করেছে। ফাহিম সাহেব কল করার 18 মিনিট পর যে কল করেছে তিনি হয়তো নাদিমকে জানলার কাছে যেতে বলেছে। হতে পারে লোকটা নাদিমের পরিচিত, তাই সে জানলার কাছে এসেছে। আর সেই খুনি ওই নির্মাণাধীন ভবনের আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। নাদিম জানলায় খুলেছে, খুনি গুলি করেছে। নাদিমের হাত থেকে মোবাইল ছিটকে পড়ে গেছে। কিন্তু ফাহিম সাহেবের বক্তব্য, রুমের মধ্যে কাউকে পিস্তল হাতে দেখেছে, তারপর হুমকি বার্তা পেয়েছে ইত্যাদি। এইসব তাকে থানায় গিয়ে জিজ্ঞেস করতে হবে। আপাতত চলেন ওই বিল্ডিং থেকে ঘুরে আসি। মিস্ত্রিরা কাজ করে, সেদিন বিকেলে অপরিচিত কাউকে প্রবেশ করতে দেখেছে নাকি? রাজিয়া নিবাস। বিল্ডিংয়ে কাজ চলমান, তবুও বিশাল সাইনবোর্ড লাগিয়ে বাড়ির নাম জানানো হচ্ছে। সাজুভাই ও ওসি সাহেব ভিতরে গেল। বরিশালের এক বৃদ্ধ লোক দেখাশোনার দায়িত্বে আছে। নির্মাণ কাজ চলছে, তবুও বাউন্ডারি দিয়ে আটকানো, তবে সেটা টিনের। সুতরাং কেউ প্রবেশ করলে তাকে মেন গেট দিয়েই টিনের দরজা সরিয়ে তারপর প্রবেশ করতে হয়।
লোকটা সবেমাত্র বিল্ডিংয়ের কিছু গাঁথনির পানি দিয়ে ভিজিয়ে এসেছে। পুলিশ দেখে সামান্য ভড়কে গেল। সাজু বলল, আপনি কি দিনের বেলা দায়িত্বে থাকেন? হ্যাঁ, আমি থাকি। গতকাল বিকেলে এখানে কে ছিলেন? আমি আসিলাম। সাজু খেয়াল করলো লোকটা শুদ্ধ বলার চেষ্টা করছে, তবুও দুটা বাক্য সাজাতে পারছে না। আপনি কি জানেন যে আপনাদের এই বাড়ির পরের বাড়িতে গতকাল একজন খুন হয়েছে? যে জানি। গতকাল বিকেলে আপনাদের বিল্ডিংয়ের কোনো অপরিচিত লোককে দেখেছেন? সেরকম তো কাউরে দেখি নাই। তবে বিকেলে লিফট কোম্পানি দিয়ে 3জন লোক আইছিল। তারপর তারা কি নিচে কথা বলে চলে গেছে না উপরে গিয়েছে? উপরে গেছে। বলে যে আমরা একটু দেখি সব কিছু। সমস্যা নাই, ভালো লাগবে নিবেন, আপনার মালিকের কাছে কার্ড দিবেন। আপনি তাদের সঙ্গে উপরে গিয়েছিলেন? যে না, তারা গেছে, আমি নিচে ছিলাম। সবাই কি পুরুষ ছিল? না, একজন মেয়ে মানুষ ছিল আর 2জন পুরুষ। সাজু বলল, নাদিম যে রুমে খুন হয়েছে সেই রুমে বারবার দেখতে হবে। চলেন ওসি সাহেব। ওসি বলল, 3জন অপরিচিত যারা এসেছে তাদের মধ্যে যদি কেউ কাজটা করেছে, নাকি তারা 3জনই জড়িত ছিল। আগে একটু ঘুরে ফিরে দেখি, তারপর মনে হচ্ছে এখানে কয়েকজন জড়িত। না হলে এভাবে সূক্ষ্ম পরিকল্পনা কিভাবে করে। চলুন তবে ওপরে কি ঘটেছিল দেখে আসি। সাজুভাই ওসি সাহেব সঙ্গে সঙ্গে দারোয়ান নিজেও উপরে গেল। নাদিম যে রুমে ছিল ঠিক সেই বরাবর চতুর্থ তলায় ভবনটা দাঁড়িয়ে আছে। তারা 3জন। ইলেকট্রিক মিস্ত্রিরা দেয়াল কেটে বিদ্যুতের তার সংযোগ দেবার পাইপ লাগিয়েছে। মেশিন দিয়ে ইট কাটার কারণে পুরো ফ্লোরে ইটের লাল রাবিশ ও গুঁড়ো ছড়িয়ে আছে। বেশ কিছু পায়ের ছাপ। হতে পারে যারা কাজ করছে তাদের পায়ের ছাপ আছে। কিন্তু লিফট কোম্পানি থেকে আসা 3জন যদি অপরাধী হয়ে থাকে, তাহলে তাদের পায়ের ছাপও রয়েছে। সাজু ভালো করে দেখতে লাগলো। তাকে এখন থেকে 3জনের ছাপ শনাক্ত করতে হবে। পুরো ফ্লোর শুকনো, মনে হয় উপরে ইটের স্বাদ চলে। এখানে কেউ নেই। বিদ্যুৎ লাইনের পাইপ সেট করার পর দেয়ালে প্লাস্টার করা হবে। ওসি সাহেব হঠাৎ করে লক্ষ্য করলেন সাজুবাই মুচকি হাসি দিচ্ছে। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই সাজু বলল, এখান থেকে বের হয়ে ফাহিম সাহেবের অফিসে যেতে হবে আমাদের। কোনো বিশেষ কারণ আছে? আমার ধারণা ফাহিম সাহেব কল করার শেষ 18 মিনিট পর যিনি কল করেছেন তিনি অপরিচিত কেউ নন। তাহলে কে হতে পারে? নাতাশা, রুমকির মা। ওনার মেয়ে এখন কার কাছে আছে সেটাও বের করতে হবে। নাতাশা মানে ফাহিম সাহেবের স্ত্রী? হ্যাঁ। সন্ধ্যা 7টা। হাসপাতালে কেবিনে নাতাশার সামনে মুখোমুখি বসে আছে রামিসা। নাতাশার ফল খাচ্ছে। রামিসা কোনো প্রশ্ন না করে চুপচাপ বসে অপেক্ষা করছে। নাতাশা বলল, আমি আমার যা বলার ছিল সব কিছু সাজু ভাইয়ের কাছে বলেছি। পুলিশের কাছেও অনেক কিছু বলতে হয়েছে। আপনি নতুন করে কি বলতে এসেছেন বুঝতে পারছি না। রামিসা বলল, আমিও জানি আপনি অনেক কিছু বলেছেন, কিন্তু আমি এটাও জানি যে আপনি সব কিছু বলেন নাই। তাই যেগুলো বাকি আছে সেগুলো জানার জন্য এসেছি। কি জানতে চান? আমার তো বলার মতো আর কিছু বাকি নেই। পুলিশ এবং সাজু সাহেব যখন আপনাকে প্রশ্ন করেছে আপনি তখন একবারও আপনার স্বামীর অফিসে যাবার কথা বলেন নাই। আমি তো প্রায়ই ফাহিমের অফিসে যাই। গতকাল নাদিম সাহেব যখন আপনার স্বামীর অফিসে ছিল, তারা 2জন মিলে যখন কথা বলে ঠিক সেই মুহূর্তে আপনি সেখানে গিয়েছিলেন। আপনি কিভাবে জানেন? আমি কিভাবে জানি সেটা আপনার জানার বিন্দু পরিমাণ দরকার নেই, কিন্তু আমার কথা সত্যি নাকি মিথ্যে সেটা জানতে চাই। হ্যাঁ, গিয়েছিলাম আমি, কিন্তু আমার একটু কাজ ছিল বাহিরে। তাই অফিসে গিয়ে যখন শুনলাম যে ফাহিম কার সঙ্গে যেন মিটিং করছে, তখন আমি অফিস থেকে বের হয়ে আসি। আবারও মিথ্যে কথা, সত্যিটা বলেন। এটাই সত্যি। না, সত্যি নয়। আপনি অফিসে গেলে কোনো রকম পারমিশন ছাড়া আপনার স্বামীর রুমে চলে যেতে পারেন, কিন্তু গতকাল সেই পারমিশন ছিল না। আপনার স্বামীর পিএস আপনাকে নিষেধ করে। আপনি তখন ম্যানেজারের রুমে গিয়ে সিসি ফুটেজে দেখেন সেখানে আপনি নাদিম ও আপনার স্বামীকে দেখতে পান। ও মাই গড, এসব তথ্য আপনি বের করেননি? এগুলো সব সাজু সাহেব বিকেলে অফিসে গিয়ে জানতে পেরেছে। আমি মিথ্যের জালে জড়িয়ে যাচ্ছেন, কিন্তু সত্যি কথা তাড়াতাড়ি বলেন। বিপদ কিন্তু এখন থেকে আরও ঘনীভূত হবে। আপনারা আমার মেয়ে রুমকিকে খুঁজে বের করেন, তারপর না হয় আমাদের দোষ খুঁজবেন। আপনারা সব কিছুতে একসঙ্গে করব। আপনার সন্তান আপনি যে কোনো স্থানে নিরাপদে লুকিয়ে রেখেছেন,
সেই জন্য আমাদের বিষয়ে আগ্রহ একটু কম। তবুও অভিযান চলছে। কি বলছেন এসব? আমি কেন রুমকিকে কিডন্যাপ করতে যাব? সন্দেহ থেকে বাঁচার জন্য। সাজুভাই কোথায়? তিনি আপনার দলীয় আরেকজনের সঙ্গে কথা বলতে গিয়েছেন। মানে? আপনাদের সঙ্গে পড়াশোনা করত। আমি তো নাম জানি না। সাজু সাহেব সেখানে গেছে। আমি আর আমার স্বামী কেউ নাদিমকে খুন করিনি। তাহলে গতকাল বিকেলে অপরিচিত নাম্বার দিয়ে নাদিমকে কল করেছিলেন কেন? 4 মিনিট 37 সেকেন্ড কথা বলেছিলেন। তারপর ও গুলি করেছেন, তাই না? রমিশার কথা শুনে ফ্যাল করে তাকিয়ে রইল নাতাশা। বিড়বিড় করে বলে ফেলল, আমি কল করেছি এটা ঠিক, কিন্তু আমি তাকে গুলি করিনি। 4 মিনিট 37 সেকেন্ড কথা হয়েছে, তারপর কল কেটে ছিল কে? আপনি নাকি নাদিম সাহেব? নাদিম নাদিম কেটে দিয়েছিল। কল কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দিয়েছিল। আপনাদের মধ্যে কীরকম কথা হয়? আমি ওকে জিজ্ঞেস করলাম আমার স্বামীর সাথে দেখা করার কারণ কি, তারপর আমার বাবার কাছ থেকে কত টাকা নিয়ে আমার জীবন থেকে চলে গিয়েছে ইত্যাদি। আপনার মেয়ে কিডন্যাপ করার কোনো হুমকি সে দিয়েছে না? আপনি কল করার 18 মিনিট আগে আপনার স্বামী তাকে কল করেছিল। আমি সেটা জানতাম না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সাজুভাই এলে হয়তোবা আবারও নতুন কিছু জিজ্ঞেস করতে পারে। আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে সব কিছু গণ্ডগোল করে দিয়েছেন। আমার মেয়ে, আপনার মেয়েকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে হয়রানি করছেন, তাই না? না, বিশ্বাস করুন, এরকম কিছু না। আমার কাছে প্রশ্ন করার মতো আর কিছু নেই। বাদবাকি সব সাজুভাইয়ের এসে বলবে। কেবিন থেকে বের হয়ে গেল রমিশা। হাসপাতাল থেকে বের হয়ে সিএনজি নিয়ে সরাসরি আপুর বাসায় রওনা দিল। নাতাশাদের বাসার দারোয়ান বারবারই একই কথা বলে যাচ্ছেন। ফাহিম সাহেবকে পুলিশ যখন ধরে নিয়ে যায় তখন পুলিশ ছাড়া আর কোনো মানুষ গেট দিয়ে প্রবেশ করে নাই। সাজুভাই ও দারোগা আকাশ শেখ দুজনে মিলে ফাহিমদের ফ্ল্যাটে গেল। উপর থেকে ফাহিমের বন্ধু পাবেল সাহেবকে ডেকে আনা হয়েছে। সাজুভাই বললেন, গভীর রাতে যখন পুলিশ আসে তখন আপনি কিভাবে জানতে পেরেছেন? আমি তখন ব্যালকনিতে বসে আছি। হঠাৎ করে বাসার সামনে পুলিশের গাড়ি দেখে অবাক হয়ে গেলাম। তারপর ইন্টারকমে দারোয়ানকে কল দিয়ে জানতে পারি একটা ভেজাল আছে। মানে? আপনি যদি পুলিশকে দেখে দারোয়ানকে কল দিয়ে জানতে পারেন, তাহলে উপরতলা থেকে ফাহিম সাহেবের ফ্ল্যাটে আসতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 2 মিনিট। সেরকম তো লেগেছিল। পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে তারপর এসে কলিং বেল বাজালো, দরজা খোলা হলো, ফাহিম সাহেবের সঙ্গে কথা হলো। সব মিলিয়ে 20 থেকে 25 মিনিট কম সময় হবে না, তার চেয়ে আরও বেশি হতে পারে। তাহলে আপনার 2 মিনিট কই? পাবেল সাহেবের স্ত্রী বললেন, আসলে উনি প্রথমে সিদ্ধান্তহীনতায় ভুগেছিল। আসবে কি আসবে না এরকম চিন্তা করতে করতে সময় কেটে যায়। আচ্ছা, আপনার কথা মেনে নিলাম, কিন্তু যখন আপনার স্বামী জানলেন যে ফাহিমের বাসায় পুলিশ এসেছে, তখন অন্তত ফাহিমের নাম্বারে একটা কল দেবে, তাই না? আমরা তো এটাই করি সচরাচর। কেন পুলিশ এসেছে, কী কারণে ইত্যাদি জানার জন্য। আমরা কারো নাম্বারে আমাদের কারো নাম্বারে ব্যালেন্স ছিল না। সাজু একটু চুপ রইল। তারপর দারোগা আকাশ শেখ বললেন, পাবেল সাহেবের নাম্বারটা কল লিস্ট চেক করে দেখবেন সেই রাতে তিনি ওই সময় কারো সঙ্গে কল দিয়েছে, কথা বলেছে কিনা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ফাহিম সাহেব এর বন্ধু পাবেল রহমান। সাজু আর সময় নষ্ট করতে চাইল না। রমিশা কিছুক্ষণ আগে টেক্সট করেছে, তার বোনের বাসায় যেতে বলেছে, জরুরি কথা আছে। কি জরুরি কথা সেটা বলে নাই। তাই এখান থেকে বের হয়ে বাইক নিয়ে সরাসরি রামু আপার বাসায় রওনা দিল সাজুভাই। দরজা খুলে মলিন হয়ে দাঁড়িয়ে আছে রমিশা। সাজু ভিতরে যাবার পথ পাচ্ছে না। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে দরজা থেকে সরে গেল। রমিশার সঙ্গে ড্রয়িং রুমে গিয়ে বসল সাজু। রমিশা কিছু না বলে ভেতরে চলে গেল। সাজুভাই তার সামনে রাখা আজকের কাগজের পত্রিকা টেনে নিল। 2 মিনিটের মধ্যে রমিশার বাবা ড্রয়িং রুমে এসে সাজুর সামনে বসল। সাজুভাই দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো বাবা। সাজু বসল। রামিসাকে এখনও দেখা যাচ্ছে না। সাজু একটু ইতস্ত করতে লাগলো। রামিসার বাবা নিজেই আবার বললেন, তোমার বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। সাজুর মোবাইল বেজে উঠল। অনুমতি নিয়ে সেখানে বসেই কল রিসিভ করলো সাজুভাই। মিনিট খানেক কথা বলে কলটা কেটে দিল। তবে তার কথা বলার ভঙ্গিতে আঙ্কেল বুঝতে পেরেছে সাজুকে এখনই যেতে হবে।
তোমাকে কি এখনই বের হতে হবে? একটু তাড়া ছিল আঙ্কেল, একটা খুন তদন্ত চলছে, সেদিকে একটু ব্যস্ততা। আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করব। বলেন আঙ্কেল, সমস্যা নেই। দেখো বাবা, আমি আমার ছোট মেয়ে রমিশাকে খুব ভালোবাসি। আমি জানি তোমরা দুজন দুজনকে ভালো বন্ধু, একজন আরেকজনকে খুব ভালো করে চেনো। জি, তুমি খুব ভালো একটা ছেলে, কিন্তু সবসময় আমার একটা ভয়ের মধ্যে থাকতে হয়। ঠিক বুঝলাম না আঙ্কেল, তোমার যে পেশা, এত সব সময় টুকটাক কিছু বিপদের সম্ভাবনা থাকে। শত্রুদের সঙ্গে তোমার কাজকর্ম, তাদের নিয়ে তোমার সব কিছু। তাই আমি আমার মেয়েকে এরকম বিপদের মধ্যে রাখতে চাই না। আচ্ছা, ডেডিকেটিভ পেশা না হয়ে তোমার যদি যে কোনো একটা পেশা হতো, তাহলে আমি হাসতে হাসতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতাম। বুঝতে পারছি আঙ্কেল, এটা আমার পেশা নয়, নিজের শখ থেকে এটা করা। তাছাড়া নিজেকে এক প্রকার ব্যস্ত রাখার একটা কৌশল। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো পুরোপুরি এটা ছেড়ে দিয়ে নতুন কোনো পেশায় নিজেকে জড়াবে না, তাই না? সেরকম ইচ্ছে নেই। টাকা পয়সার প্রতি তেমন কোনো আগ্রহ আমার নেই। বাবা লন্ডনে আছে, গ্রামের বাড়িতে দাদা দাদি এখনো জীবিত। আজ এখানে কল, সেখানে কল, এরকম চলছে জীবন। সেজন্য আমি বলছিলাম যে, এই ব্যাপারে রমেশের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ। তার মতামত কি? সে আমাকে সম্মান করে, বাবা হিসাবে আমার কথা সে রাখবে। ঠিক আছে, তবে আপনার কাছে অনুরোধ যে আমাদের মাঝে যোগাযোগ হবে। জীবনসঙ্গী হবে না তাই বলে যে যোগাযোগ বন্ধ করতে হবে এমনটা তো নয়, বন্ধুত্ব বজায় থাকুক। সেটা অবশ্যই। আমি তাহলে আসি। দাঁড়াও, রমিশাকে ডাকি, একটু নাস্তা করে যাও। থাক, ডাকতে হবে না, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। এক নিরপরাধ ব্যক্তি জেলে আছেন, তার স্ত্রী হাসপাতালে, আবার তার 5 বছরের বয়সী মেয়ে কিডন্যাপ হয়েছে। মেয়েকে উদ্ধার করতে হবে, তাই সেখানে যাব এখনই। ঠিক আছে বাবা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন আঙ্কেল। খুব দ্রুত দরজা খুলে বের হয়ে গেল সাজুবাই। বাসার নিচে এসে বাইক নিয়ে গেট দিয়ে বাহির হয়ে রাস্তায় নামলো। হঠাৎ কি মনে হলো, 3তলা ব্যালকনিতে তাকালো। রঙিন লাইটের আলোতে কেউ একজন দাঁড়িয়ে আছে। চিনতে মোটেও অসুবিধা হলো না সাজুবাইয়ের। পকেটে মোবাইলে মেসেজ আসার শব্দ হলো। মোবাইল বের করে মেসেজ চেক করলো। সাবধানে থাকবেন সাজুবাই, যেখানেই থাকেন নিজেই খেয়াল রাখবেন। মোবাইল রেখে বাইক স্টার্ট দিল। তাকে এখন দ্রুত যেতে হবে নাদিম যেখানে খুন হয়েছে, তার ঠিক অপোজিট বিল্ডিংয়ে। সব কিছু ঠিক থাকলে আজ রাতের মধ্যেই খুনিকে পাওয়া সম্ভব হবে। যে বিল্ডিং থেকে নাদিমকে গুলি করা হয়েছে, সেই বিল্ডিংয়ের দারোয়ানকে গ্রেপ্তার করা হলো। দারোগা আকাশ শেখ লোকটাকে গাড়িতে তুলে নিল। সাজু বলল, আপনার মেয়েকেও তার জামাইসহ গ্রেপ্তার করা হয়েছে। 3জন মিলে যে পরিকল্পনা করে এগিয়ে গেছেন, সবটাই প্রশংসার। বৃদ্ধ কিছু বললেন না। পুলিশের গাড়ি এগিয়ে যাচ্ছে, তাদের পিছনে পিছনে থানায় যাচ্ছে সাজুবাই। শেষটা যদিও তার জানা, তবুও এদের মুখ থেকে শুনতে ইচ্ছে করল। সাজুর সবচেয়ে বেশি রাগ হলো নাতাশা ও তার স্বামী ফাহিমের উপর। দুজনে মিলে ঘটনার সততা গোপন করতে গিয়ে গোলমাল করে ফেলেছে। একটা মিথ্যে লুকানোর জন্য অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়। মানুষের প্রয়োজনের তুলনায় বিনা প্রয়োজনে মিথ্যা কথা বেশি বলে। নাতাশাদের বাড়ি থেকে বের হয়ে রমিশার আপুর বাসায় যাবার সময় রাস্তায় হঠাৎ বাইক দাঁড় করান সাজুবাই। মোবাইল বের করে দারোগা আকাশ শেখকে কল দিয়ে পুনরায় ওই বাসায় যেতে বলে। পাবেল সাহেবের বাসা ভালো করে অনুসন্ধান করতে বলে সাহায্য। পাবেল সাহেবও তার স্ত্রীর কথা বেশ অবাক করে তাকে। পাবেলের স্ত্রী মুখটা যেন পরিচিত পরিচিত মনে হচ্ছিল তখন। হঠাৎ করে তার মনে পড়ল দারোগার সঙ্গে দেখা করতে যাবার সময় সেই বিল্ডিংয়ের সামনে এই মেয়েকে দেখছিল সাজু। আর তখনই চট করে সাজু কল করে আকাশ শেখকে। পাবেলদের বাসা থেকে রুমকিকে পাওয়া যায়। গতকাল এরকম ঘটনার পর সারাদিন চেষ্টা করে রুমকিকে বাসা থেকে বের করার সুযোগ পায়নি স্বামী স্ত্রী কেউই। রুমকি তার মা বাবার জন্য কান্না করছিল। তাকে বলে তাকে ওষুধ দিয়ে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল। রমিশার বাবার সঙ্গে কথা বলার সময়ই দারোগা কল দিয়ে জানান রুমকিকে পাওয়া গেছে। আর তখনই সাজু তাদেরকে এই দারোয়ানের কাছে যেতে বলেন। পুলিশ এসে তাকে ধরতে ধরতে সাজু নিজেও চলে এলো। পাবেল যেন বাকরুদ্ধ হয়ে গেছে, কিন্তু তার স্ত্রী রাগে গজগজ করছে আর ফুলছে। ফাহিম কিছুটা জানতে পেরে অবাক হয়ে যায়। রুমকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে শুনে আনন্দিত মনে হচ্ছে তাকে। থানাতেই পরপর দুবার বমি করে সাজু।
এদের তিনজনকে কেউই প্রশ্ন করার শক্তি নিজের মধ্যে পাচ্ছে না। দারোগা আকাশ বারবার জিজ্ঞেস যতটুকু ফাইলে রেকর্ড করছেন তা হলো, বৃদ্ধ ওই দারোগা পাবেলের শ্বশুর। তার স্ত্রী ও শ্বশুর দুজন মিলে 8 বছর আগে মারা যাওয়া পাবেলের স্ত্রী বড় ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছে। পাবেলের স্ত্রীর নাম পপি। ভার্সিটির মধ্যে কোনো এক বিশেষ কারণে পপির বড় ভাই মারা যায়। রহস্যজনক মৃত্যু হলেও কেউ তখন মৃত্যুর রহস্য বের করতে পারে নাই। কিন্তু বছরখানেক আগে হঠাৎ তারা জানতে পারে নাতাশা ও নাদিম পপির ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। তারপর থেকে পরিকল্পনা শুরু। 2 মাস আগে হঠাৎ নাদিম যেখানে থাকতো সেখানে দারোগা হয়ে চাকরি নেয় পপির বাবা। তারপর থেকে পরিকল্পনা শুরু হয় আরেকটু ভিন্ন রূপে। ঘটনাচক্রে জড়িয়ে ফেলে ফাহিম ও নাতাশাকে। খুন করে খুনের অপরাধ অন্যের ঘাড়ে দেবার নিখুঁত চিন্তা করে তিনজন মিলে। পাপেল আপত্তি করে ঠিকই, কিন্তু স্ত্রীর জন্য কিছু বলে না। নাদিম সেদিন ফাহিমের সঙ্গে দেখা করার জন্য গেছে সেটা জানতে পারে পপি। তারপর বাবার কাছে কল দিয়ে বলে সুযোগে সদ্ব্যবহার করে ফেলতে হবে। বিকেলে জানলার পাশে নাদিম আসে। নিচ থেকে সেটা দেখতে দ্রুত সাইলেন্স লাগানো পিস্তল দিয়ে গুলি করে পপির বাবা। সব কিছু তারপর স্বাভাবিকভাবে গ্রহণ করে ওরা। রাতে ফাহিম বাসায় পুলিশ যাবার সময় আটকে ওঠে পাবেল ও তার স্ত্রী, কিন্তু পরক্ষণে বুঝতে পারে তাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। ঝামেলা আরেকটা পাকাপোক্ত করার জন্য সেই রাতে সুযোগ বুঝে রুমকিকে নিচ থেকে নিজের বাসায় নিয়ে যায় পাবেল। নাতাশা নিচতলা থেকে এসে মেয়েকে দেখতে না পেয়ে কান্না করে। তখন স্বামী স্ত্রী দুজনেই আবারও এসে উপস্থিত হয়। সাজু মাথা ঘুরছিল। ফাহিম সাহেবের দিকে তাকিয়ে বলল, মাঝখান থেকে আপনারা স্বামী স্ত্রী দুজনেই নাটক করেছেন। এরা তিনজন কেউই পেশাদার নয়, তাই খুঁজে বের করা সহজ হতো। কিন্তু আপনি ও আপনার স্ত্রী যে হয়রানি করেছেন তার শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনাদের বিরুদ্ধে পুলিশ নিজেরাই মামলা করবেন। আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত থানা থেকে বেরিয়ে গেল সাজুভাই। এখনই হাসান ভাইয়ের বাসায় যেতে হবে। তাদের কাছে বিদায় নিয়ে আজ রাতের মধ্যে গ্রামের উদ্দেশ্যে রওনা দেবার পরিকল্পনা। রাতের মধ্যে সাজু রওনা দিতে পারল না। আপন ভাইয়ের মতো বড় ভাই হাসান ও তার স্ত্রী দুজন মিলে তাকে রেখে দিল। সারাদিনের ক্লান্তি আর অসুস্থতার জন্য খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। সকাল 8টার দিকে সাজুর ঘুম ভেঙে যায় বাবার কল পেয়ে। মোবাইলের স্ক্রিনে বাবার নাম দেখে অবাক হয়ে যায়। লন্ডনে স্থানীয় সময় রাত 3টা। এত রাতে বাবা জেগে থাকার কথা নয়। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে এলো। তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি। আপনি এত রাতে কল দিবেন বুঝতে পারিনি। আমাদের এখানে তো সকাল 8টা বাজে। তুই এখন কোথায়? ঢাকা আছি, আজ বাড়িতে যাব। সাজু শোন, বলেন। আমার কাছে এসে থাকে যায় না বাবা। যায়। আমি চাই না আপনার কাছে থাকতে। আমাকে তোর ভালো লাগে না, তাই না? ঠিক আছে, সাবধানে থাকিস। আব্বু শুনুন, ভল। মায়ের পর এই পৃথিবীতে আমি আপনাকে বেশি ভালোবাসি। মাকে বেশি ভালোবাসতাম। তাই 5 বছর বয়সে মা মারা গেল, সেই জন্য আমি আর আপনার কাছে যাই না। আপনাকে যদি হারিয়ে ফেলি। বাবা, আমি কল রাখি। সাজু শোন। জি বলেন। তোকে খুব দেখতে ইচ্ছে করছে। সাজু কল কেটে দিল। জানলা দিয়ে রোদের কিছু আলো বিছানায় পড়ছে। বেশ চমৎকার সেই আলোমাখা আকাশের দৃশ্যপট। সমাপ্ত।